আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আলোচনা করতে চলেছি কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেবাস সম্বন্ধে। তো কিছুদিন পরে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা আছে। এই মুহূর্তে সিলেবাস নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, যারা মানে যে সমস্ত প্রার্থীরা এখনও সিলেবাস সম্বন্ধে পুরো ধারণা নেই তাদের জন্যই। অলরেডি সিলেবাস অনেকের কমপ্লিট হয়ে গেছে, মক টেস্ট দিচ্ছে। তাদের এই ভিডিওটি স্কিপ করলেও চলবে। যে সমস্ত প্রার্থীদের এই কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেবাস, তারপরে নিয়োগ পদ্ধতি অর্থাৎ কতগুলো পরীক্ষা দিতে হবে, আর সাথে হাইট কতটা লাগবে, ওজন কতটা লাগবে, ঠিক আছে, বা বুকের ছাতি কতটা লাগবে, এই সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে থাকবে। তো যারা ভাবছো যে সিলেবাসের সম্বন্ধে ভিডিওটি আমার দেখার প্রয়োজন, তারা কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে কলকাতা পুলিশ কনস্টেবলের পুরো সিলেবাস তোমরা জেনে যাবে এই একটা সিঙ্গেল ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, এটা হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস 2024, অর্থাৎ লাস্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ যেটা পরীক্ষা হতে চলেছে কিছুদিন পর, সেই পরীক্ষার সিলেবাসটা তোমাকে বলছি। এখানে দেখো নিয়োগ প্রক্রিয়া, এখানে বেশ কয়েকটি ধাপে, অর্থাৎ কটি ধাপ আছে দেখো, একটে, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, এই পাঁচটে ধাপের মধ্যে পরীক্ষা হতে চলেছে, নিয়োগটি হতে চলেছে। প্রথমে হবে পিলি পরীক্ষা, তারপরে হবে পিলি পরীক্ষা হবে। এবার কত নাম্বার হচ্ছে সেটা কিন্তু একটু পরে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তারপরে হবে শারীরিক পরিমাপ ও শারীরিক দক্ষতা, অর্থাৎ এখানে হাইট, ওজন ও রান হবে সেকেন্ডে। থার্ডে হবে, থার্ড পরীক্ষাটা সেটা হবে মেন পরীক্ষা, এটা হবে মেন পরীক্ষা। ঠিক আছে, ডব্লিউবিপিতে কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে 85 নাম্বারে, কিন্তু এই কলকাতা পুলিশ কনস্টেবলের দুটো পরীক্ষা হবে। ঠিক আছে, মেন পরীক্ষার পর হতে চলেছে ইন্টারভিউ, আর শেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল। ঠিক আছে, তো এই পাঁচটি ধাপের মধ্যে কিন্তু এই কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবলটার রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। তো এবার পিলি পরীক্ষা সম্বন্ধে তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি। দেখো, এখানে সাবজেক্টটি দেখো, জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ যেটা আছে, সেখান থেকে কিন্তু কটি প্রশ্ন আসবে, 40টি প্রশ্ন আসবে 40 নাম্বারের, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান 1। তারপরে এই যে অঙ্ক বা গণিত, এই গণিত থেকে আসবে 30টি প্রশ্ন, আর আছে 30 নাম্বারের, অর্থাৎ এখানেও প্রত্যেকটি প্রশ্ন মানে 1 থাকছে। আর থাকছে রিজনিং থেকেও কিন্তু 30টি প্রশ্ন আসবে, আর 30 নাম্বারের। এখানে টোটাল কটা প্রশ্ন আসছে, 100টা প্রশ্ন আসছে, আর সময় পাবে কিন্তু 60 মিনিট। ঠিক আছে, তো সময়টা খুব এখানে কম। এখানে 100টি প্রশ্ন আসছে 100 নম্বরে। তো প্রথম পিলি পরীক্ষাটা হতে চলেছে 100 নম্বরের। এই দেখো, পিলি পরীক্ষাটা আরেকটা ইম্পর্ট্যান্ট যেটা তথ্য, সেটা হচ্ছে এখানে কিন্তু কাট অফ মার্ক থাকে, অর্থাৎ 4টে ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 0.25 মার্কস কিন্তু কাটা যাবে, নেগেটিভ মার্ক এটা। ঠিক আছে, নেগেটিভ মার্ক আছে। প্রশ্নপত্র কী কী হবে, কী কী ভাষায় হবে, বাংলা ও নেপালি, এই দুই ভাষায় কিন্তু পরীক্ষাটি যে প্রশ্ন হয় সেই প্রশ্নটি হবে। ঠিক আছে, তারপরে এই পরীক্ষায় পাশ হয়ে গেলেই তোমাদেরকে ডাকা হবে মাঠের জন্য। তো মাঠের জন্য হাইট ও উচ্চতা নিয়ে একটু বলে দিই তোমাদেরকে। দেখো, পুরুষ ছেলেদের ক্ষেত্রে, যারা ছেলেরা প্রার্থীরা আবেদন করছে তাদের হাইট, যারা গোর্খা, রাজবংশী, গারোয়ালি ও এসটি, দেখো এখানে 4টে মাথায় রাখো, গোর্খা, রাজবংশী, গারোয়ালি ও এসটি যারা প্রার্থী আছে, তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার উচ্চতা হতে হবে, অর্থাৎ হাইট, আর ওজন হতে হবে 53 কেজি, আর ছাতি হতে হবে 76 সেন্টিমিটার, আর ফোলাতে হয় কত, 5 সেন্টিমিটার। ঠিক আছে, এটা কিন্তু যখন মাপজপ করা হবে তখন কিন্তু ফোলাতে হবে 5 সেন্টিমিটার। এই গোর্খা, রাজবংশী, গারোয়ালি ও এসটি প্রার্থী ছাড়া বাকি যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা হচ্ছে 167 সেন্টিমিটার, ওজন হচ্ছে 57 কেজি, আর ছাতি হচ্ছে 78 সেন্টিমিটার। এখানেও কিন্তু পরবর্তীতে ফোলাতে হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর মহিলাদের জন্য দেখো, গোর্খা, রাজবংশী, গারোয়ালি ও এসটি, এই 4টি ক্যাটাগরি ক্ষেত্রে, অর্থাৎ 4টি যে কাস্ট রয়েছে আর কি, সেই কাস্ট ক্ষেত্রে কিন্তু 152 সেন্টিমিটার হাইট লাগছে, আর ওজন হচ্ছে 45 কেজি। এখানে ছাত্রী কোনো ব্যাপারটাই থাকছে না। আর মহিলা বাকি সমস্ত ক্যাটাগরি যারা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 160 সেন্টিমিটার হাইট লাগছে, আর 49 কেজি ওজন। থার্ড জেন্ডার, কিন্তু কলকাতা পুলিশে থার্ড জেন্ডারে কিন্তু একটা এখানে নিয়োগ দিচ্ছে, ঠিক আছে, তাদের অর্থাৎ আলাদাভাবে
এখানেও হাইট ও উচ্চতা দিয়েছে। তো থার্ড জেন্ডারদের মধ্যে যারা গোর্খা থাকবে, রাজবংশী, গাড়োয়ালি ও এসটি থাকছো, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা হবে 155 সেন্টিমিটার আর 48 কেজি কিন্তু ওজন হতে হবে। আর থার্ড জেন্ডারদের মধ্যে যারা বাকি সমস্ত ক্যাটাগরি রয়েছে, মানে এই 4টে ক্যাটাগরি বাদে, তাদের ক্ষেত্রে কিন্তু উচ্চতা হচ্ছে 163 সেন্টিমিটার আর ওজন হচ্ছে 52 কেজি। ঠিক আছে, এই চলে গেল শারীরিক মাপজোক। প্রথমে হয়ে যাবে ওজন ও উচ্চতা মেপে নেবে, তারপর হবে রান। তো পুরুষদের ক্ষেত্রে রানটি দেখে নাও, এটা পুরুষদের ক্ষেত্রে রান 1600 মিটার রান, 1600 মিটার রান দিতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। মহিলা প্রার্থীদের জন্য 800 মিটার রান 4 মিনিটে। আর যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান 3 মিনিট 30 সেকেন্ডে। তো দেখে নাও এখানে কিন্তু রানটা মেয়েদের পক্ষে একটু কিন্তু ভালোই রান দিয়েছে 800 মিটার। হ্যাঁ, এসআই ক্ষেত্রে কিন্তু 400 মিটার থাকে, আর পুরুষদের ক্ষেত্রে এসআই ক্ষেত্রে 800 থাকে, এখানে কিন্তু 1600 মিটার। ঠিক আছে, তো এই রান কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, না হলে মানে রানটা পারা খুব মুশকিল প্র্যাকটিস না থাকলে। এটা চলে গেল তোমার মাঠ। ঠিক আছে, তো 1 নম্বরে এটা হয়ে গেল। ওহো, 1 নম্বর না, এটা অ্যাকচুয়ালি তোমার দ্বারা 1 নম্বর হচ্ছে পিলি পরীক্ষা। পিলি পরীক্ষা 1 নম্বরে চলে গেল। পিলি পরীক্ষা পাস করে তারপরে ওজন উচ্চতা মেপে নিল, রান হয়ে গেল। ঠিক আছে, তারপরে আসবে তোমার মেন পরীক্ষা। এই রানে পাস করার পর তোমাদেরকে ডাকা হবে মেন পরীক্ষার জন্য। মেন পরীক্ষার সিলেবাসটা এবার তোমাদের সামনে আলোচনা করে নিই। এখানে দেখো 1 নম্বরেই আছে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ। এখানে 25টি প্রশ্ন থাকবে, নাম্বার আসবে 25 নাম্বারের। অনুরূপভাবে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে থাকবে। এখানে দেখো ইংরেজি কিন্তু অ্যাড আছে। পিলি পরীক্ষাতে কিন্তু কোনো রকম ইংরেজি নেই, তোমরা দেখতেই পাচ্ছ। পিলি পরীক্ষায় 3টে সাবজেক্ট রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, গণিত ও রিজনিং। কিন্তু মেন পরীক্ষায় কিন্তু ইংরেজি আছে, ইংরেজি 10 নম্বরের। ঠিক আছে, তারপরে গণিত আছে এখানে 25 নম্বরের, গণিত থাকছে। আর রিজনিং, লজিক অ্যান্ড অ্যানালিসিস থাকছে 25 নম্বরের, এখানে 25 নম্বরের। অর্থাৎ এখানে 85টা কোশ্চেন আসবে 85 নম্বরের। এখানে কিন্তু সময়টা ঠিক আগের মতোই 60 মিনিটই কিন্তু সময়টা পাচ্ছ। ঠিক আছে, তো সময়টা কিন্তু এখানে চেঞ্জ করেনি, এখানে 60 মিনিট সময় দেওয়া হয়েছে। এখানেও কিন্তু আগের মতনই কিন্তু 0.25 কাট আপ নেগেটিভ মার্ক থাকছে। আর প্রশ্ন দুটো ভাষা দিয়ে হবে, বাংলা ও নেপালি ভাষায়। ঠিক আছে, আছে ইন্টারভিউ। ঠিক আছে, এই মেন পরীক্ষা হয়ে যাবে। ঠিক আছে, তো এই মেন পরীক্ষার পরে হয়ে যাবে ইন্টারভিউ। তো ইন্টারভিউ হচ্ছে 15 নম্বরে ইন্টারভিউ হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইন্টারভিউর জন্য নাম্বার থাকবে 15। তো দেখো এখানে যে 85 নাম্বার হচ্ছে, এই 85 প্লাস এই 15। ঠিক আছে, এরপরে কিন্তু তোমাদের একটা মেরিট লিস্ট তৈরি হবে। এই মেরিট লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু নিয়োগটা হয়ে থাকবে। অর্থাৎ এই 85 নাম্বারের যত নাম্বার পেলে তুমি, ঠিক আছে, সেই 85 নাম্বারের মধ্যে ধরো কেউ 40 পেয়েছে, আর এই ইন্টারভিউয়ের মধ্যে কেউ হয়তো 15-র মধ্যে 10 পেয়েছে, তো 40 10 হচ্ছে 50। তো এই 50টি মানা যাবে 100 নম্বরের মধ্যে, 10 এটা 50। তো এই 50টা হচ্ছে এই ইন্টারভিউ আর মেন পরীক্ষা নিয়ে। ঠিক আছে, তো এই 50-এর উপরে কিন্তু কাট আপ তৈরিটা হবে। আর আমি একটু সিলেবাস বিষয়বস্তুটা একটু বলে দিই। দেখো জেনারেল নলেজ ও অ্যাওয়ারনেস থেকে কী আসে। প্রথমে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো এবার কারেন্ট অ্যাফেয়ার্স মানে তোমরা বুঝতে পারছো এটা বিশাল বড় একটা চ্যাপ্টার। সাথে আসবে ভারতের অর্থনীতি, ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস বলতে তোমাকে সে সিন্ধু সভ্যতা থেকে পড়তে হবে, একদম স্বাধীনতার যে ইতিহাসটা রয়েছে ভারতের, সেই সিন্ধু সভ্যতা থেকে শুরু করে একদম স্বাধীনতার ইতিহাস পর্যন্ত কিন্তু পড়তে হবে। তারপর হচ্ছে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, ভারতীয় সংবিধান। একদম সংবিধানের আর্টিকেলগুলো আছে, আর্টিকেল, তারপরে সংশোধনীগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে কোন আর্টিকেলটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে, এই সমস্ত তথ্য ওই কিন্তু বইয়ে আছে, তোমরা পড়ে নিতে পারবে। তারপরে সাধারণ বিজ্ঞান, এখানে বিজ্ঞানের আবার 3টি ভাগ রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি। ঠিক আছে, এবং পরিবেশবিদ্যা। ঠিক আছে, এই তো এই সাধারণ বিজ্ঞান। তারপরে এটা হচ্ছে তোমার এই যে খেলাধুলা, পুরস্কার, চলচ্চিত্র, এই 3টি পড়ে যাবে। স্ট্যাটিক জিকের মধ্যেও কিন্তু এগুলো পড়ে, বা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়বে। ঠিক আছে,
আর আছে কম্পিউটারে কিন্তু একটা দুটো প্রশ্ন কিন্তু আসতেই থাকে। এটা গেল তোমার জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজের সিলেবাসটাই। অঙ্কের মধ্যে কী কী পড়ে দেখো, অঙ্কের মধ্যে বিশেষ করে যে অ্যারিথমেটিক রয়েছে সেই অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের চ্যাপ্টারগুলোই বেশিরভাগ আসে। ঠিক আছে, প্রথমে হচ্ছে ভগ্নাংশ, তারপর হচ্ছে লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, অংশীদার কারবার, সময় কার্য, নল চৌবাচ্চা, সময় দূরত্ব, নৌকা স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, মিশ্রণ। ঠিক আছে, এগুলো পড়লো। এই যে তোমরা দেখতে সময় কার্য, এই সময় কার্যের মধ্যে আবার আছে টাইম স্পিড ডিস্ট্যান্স, যেটা ট্রেন এখানে দেওয়া যায় না, সময় দূরত্ব। হ্যাঁ, তো এখানে কিন্তু একটা ট্রেনের যে চ্যাপ্টারটা রয়েছে সেই ট্রেনের চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্কটা আসে। ঠিক আছে, তো এই চলে গেল অঙ্ক। এর মধ্যে আবার কিছু আছে তোমার মেনসুরেশন থেকে কিন্তু অঙ্কগুলো আসে, তো সেখানে মেনসুরেশনগুলো এখানে উল্লেখ করা নেই, মেনসুরেশন থেকেও কিন্তু আসে। ঠিক আছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বৃত্ত, এইগুলো থেকে কিন্তু আসে। তারপর রিজনিং থেকে কি আসে, সংখ্যা শ্রেণী, বর্ণশ্রেণীর শ্রেণী বিভাজন, সাদৃশ্য, সাংকেতিক ও অসাংকেতিককরণ। তারপরে আছে দিক নির্ণয় মানে খুবই যে একটি বাড়ি থেকে সে পূর্ব দিকে মুখ করে 15 কিলোমিটার হাঁটলো, তারপরে আবার বাঁ দিকে ঘুরে আবার 10 কিলোমিটার হাঁটলো, সেটা হচ্ছে দিক নির্ণয়। তারপর হচ্ছে ভেনচিত্র, লুপ্ত সংখ্যা কিন্তু অনেক আছে। ঠিক আছে, তোমরা সেগুলো প্র্যাকটিস করলে বুঝতে পারবে। তা হচ্ছে ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস। তারপর আছে নাম্বার মানে সিরিজগুলো আর কি, এখানে সিরিজগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা। ব্লাড রিলেশন, আসন বিন্যাস, অর্থাৎ বলে থাকবে যে ABCD 5জন একে অপরের পরস্পরের মুখোমুখি করে বসে আছে, এর পাশে বি রয়েছে। হ্যাঁ, বা এইভাবে কিন্তু আসন বিন্যাস হয়ে থাকে। আর বিবৃতি অনুমান, তারপরে চিত্রতল গঠন, জ্যামিতিক চিত্র গণনা। এটা চলে গেল তোমার রিজনিংয়ে। আর ইংলিশে আমরা 10 নম্বর পাচ্ছি। হ্যাঁ, আমাদের 10 নম্বরের পরীক্ষাটা হবে ইংলিশে আর কি। তো কী কী আসবে দেখো, ফিলার আছে, প্রথমে আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস। ঠিক আছে, অর্থাৎ শূন্যস্থান পূরণ করতে হবে। তারপরে হচ্ছে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, যে আর্টিকেল প্রিপোজিশন আছে সেখানে সেসব চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন আসতে পারবে, অর্থাৎ ধারণা রাখতে হবে। ঠিক আছে, মানে ফিল অ্যান্ড ব্ল্যাঙ্কটা থেকে বেশিরভাগ কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যান্টোনিম সিনোনিম, দেখো এই অ্যান্টোনিম সিনোনিম কিন্তু এসেছে WBP যে পরীক্ষাটা হলো, WBP কয়েকদিন আগেই হলো না, সেই WBP পরীক্ষা কিন্তু অ্যান্টোনিম আর সিনোনিম এসছে। ঠিক আছে, ওয়ার্ড সাবস্টিটিউট আছে এখানে, সেন্টেন্স কমপ্লিটেশন আছে, ফ্রেজাল ভাবটা খুব ইম্পর্টেন্ট। তারপর যে স্পটিং এরর, এটাও কিন্তু এসেছে পরীক্ষায়, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো চ্যাপ্টার, তারপরে এই স্পট এরর, তারপর হচ্ছে ফিলিং ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ইডিয়াম ফ্রেজেস, তারপর হচ্ছে প্যারা কম্পিটিশন, এটা আছে স্প্লিং টেস্ট, আর হচ্ছে ইরো কারেকশন। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশের। ঠিক আছে, প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে। তো এই গেল কলকাতা পুলিশ কনস্টেবলের সিলেবাস। এরপর যদি কারো কোনো রকম সমস্যা থাকে তো নিচে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর ভিডিওটিকে লাইক করে যাবে। তো এই পর্যন্ত থাকলো আজকে আমার ভিডিওটি। আমি আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত বাই।